প্রিয় শিক্ষার্থী, সুপ্রভাত। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের অনলাইন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের অনলাইন ক্লাসের যে টপিকগুলো নির্ধারণ করা হয়েছে, বেশ কয়েকটি টপিক আজকের অনলাইন ক্লাসে নির্ধারণ করা হয়েছে। সো আমি একটু আগে কি কি টপিক নিয়ে আজকে কথা বলবো সেটা নিয়ে একটু বলি। সেটি হচ্ছে আমাদের ফিন্যান্সের সেকেন্ড পেপার ব্যাংকিং পার্টের একাদশ অধ্যায়ের নাম হচ্ছে জীবন বীমা, যেটা নিয়ে আমি বেশ কয়েকটি ক্লাস আলোচনা করছি। ওই জীবন বীমা অধ্যায়ের আমরা আজকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, যার মধ্যে 11.10 নম্বর পয়েন্টে আছে প্রিমিয়াম, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। 11.12 নম্বর পয়েন্টে আছে বোনাস। 11.13 নম্বর পয়েন্টে আছে বার্ষিক বৃত্তি বা বৃত্তি ব্যবস্থা। 11.14 নম্বর পয়েন্টে আছে সমর্পণ মূল্য বা যাকে আমরা ইংলিশে সারেন্ডার ভ্যালু বলি। সারেন্ডার ভ্যালু এই ওয়ার্ডটা অনেক সময় আসতে দেখা যায়। 11.15 নম্বর পয়েন্টে আছে মৃত্যুর হার পুঁজি। 11.16 নম্বর পয়েন্টে আছে পুনর্বীমা। 11.17 নম্বর পয়েন্টে আছে যৌথ বীমা। সো আজকে এই 60টি পয়েন্ট নিয়ে বা 60টি বিষয় নিয়ে আমি আলোচনা করব আজকের অনলাইন ক্লাসে। সো স্টুডেন্টরা সবাই একটু মনোযোগ সহকারে বিষয়গুলো বোঝার চেষ্টা করবা, যাতে আজকের ক্লাসের পরে আমাদের এই 60টি পয়েন্ট নিয়ে আর কোনো ধরনের কনফিউশন না থাকে। আমি তোমাদের নিয়মিত ফিন্যান্স টিচার বিজয় মজুমদার, ফিন্যান্স বিভাগের প্রভাষক, ক্যামব্রিয়ান কলেজ, চট্টগ্রাম। আজকের ক্লাসটি নিয়ে আলোচনা করছি। সো আমরা আজকের ক্লাসে চলে আসি সরাসরি। প্রথমে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে 11.10 নম্বর পয়েন্টে প্রিমিয়াম নিয়ে আলোচনা করছি। বলা হচ্ছে এই প্রিমিয়াম জিনিসটা কি, আমরা বিমার প্রথম অংশগুলো থেকেই এই প্রিমিয়াম নিয়ে কথা বলে আসছিলাম। এক কথায় আমরা যেটা বলছিলাম, বিমা হচ্ছে এমন একটা চুক্তি যেই চুক্তির মাধ্যমে বিমা গ্রহীতার কোনো একটি সম্পত্তি অথবা জীবনের ঝুঁকিজনিত যে ঝুঁকি, সেই ঝুঁকিটি কিন্তু বিমাকারী প্রতিষ্ঠান গ্রহণ করে এবং এই গ্রহণ করার বিপরীতে বিমাকারী প্রতিষ্ঠান বিমা গ্রহীতা থেকে একটি নির্দিষ্ট পরিমাণ আর্থিক অ্যামাউন্ট গ্রহণ করে, যেটা এককালীনও হতে পারে আবার কিস্তিতেও হতে পারে। আর ওই অংশটিকেই এখানে মধ্যে আমরা প্রিমিয়াম নামে অভিহিত করে আসছিলাম। বলা হচ্ছে তাহলে বিমাকারী কর্তৃক বিমা গ্রহীতার ঝুঁকি বহনের বিনিময় মূল্য বাবদ একেবারে বা কিস্তিতে বিমা গ্রহীতা বিমাকারীকে যে অর্থ প্রদান করে তাকে প্রিমিয়াম বলা হয়। সো এখানে দেখতে পাচ্ছি বিমা গ্রহীতা ঝুঁকি বহনের বিনিময়ে বিমাকারীকে যে মূল্যটি প্রদান করছে সেই মূল্যটি দুই ধরনের হতে পারে। এটা হচ্ছে এককালীন হতে পারে, আবার এটা কিস্তিতেও হতে পারে। দ্যাট মিনস আপনি নির্দিষ্ট সময় পর পর কয়েক দফায় এই অর্থ প্রদান করতে পারে, তখন আমরা তাকে প্রিমিয়াম বলবো। তো বলা হচ্ছে এই প্রিমিয়ামকে সাধারণত দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে নিট প্রিমিয়াম বা মূল প্রিমিয়াম, আর একটি হচ্ছে মোট প্রিমিয়াম। তো চলে আসি ছাত্রছাত্রীরা, নিট প্রিমিয়াম বা মূল প্রিমিয়াম বলতে কি বোঝায়। নিট বলতে আসলে যেটা বোঝায় সেটা হচ্ছে একজন বিমা গ্রহীতার নিকট থেকে সেই পরিমাণ প্রিমিয়াম আদায় করলে বা প্রিমিয়াম ধার্য করলে বিমা দাবি পূরণের পর বিমা প্রতিষ্ঠানের নিজস্ব খরচ মেটানোর মতো কোনো অর্থ থাকে না, তাকেই নিট প্রিমিয়াম বলা হয়। দ্যাট মিনস হচ্ছে বিমাকারী প্রতিষ্ঠান বিমা গ্রহীতা থেকে এমন একটি অ্যামাউন্ট ধার্য করে বিমা গ্রহীতার পক্ষ থেকে গ্রহণ করে যে কোনো কারণে যদি বিমাকারী প্রতিষ্ঠান বিমা গ্রহীতাকে তার ক্ষতিপূরণ প্রদান করতে হয়, ওই ক্ষতিপূরণ প্রদান করার পরে বিমাকারী প্রতিষ্ঠানের নিজস্ব যেই খরচ অথবা নিজস্ব যে মুনাফা, ওই মুনাফার জন্য কোনো পরিমাণ অ্যামাউন্ট অবশিষ্ট থাকে না, তখন সেটাকে আমরা নিট প্রিমিয়াম বলবো। এক কথায় যদি বলি, বলা হচ্ছে বিমাকারী প্রতিষ্ঠান যদি বিমা গ্রহীতাকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হয়, তাহলে ওই আর্থিক ক্ষতিপূরণের পরে বিমাকারী প্রতিষ্ঠানের আর কোনো প্রকারের অ্যামাউন্ট অবশিষ্ট থাকে না,
লাভ হিসেবে বলি আর খরচ বাবদ বলি, কোনো ধরনের অ্যামাউন্ট অবশিষ্ট থাকে না, তখন আমরা সেই নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামকে বলা হচ্ছে নিট প্রিমিয়াম বা মূল প্রিমিয়াম বলা হচ্ছে। এটা নির্ধারণ করার মূল লক্ষ্য হলো ন্যূনতম প্রিমিয়ামের হার নির্ধারণ করা। এক্ষেত্রে অবশ্য একজন বিমাগ্রহীতার বিষয়টা হিসাবে না এনে কোনো বিশেষ মেয়াদার পলিসিতে একই বয়সের ন্যূনতম পরিমাণ সম্ভাব্য বিমাগ্রহীতার সংখ্যাটি হিসেবে আনা হয়। আমরা দ্বিতীয় প্রিমিয়ামের বিষয়টাতে চলে যাই, যেখানের মধ্যে মোট প্রিমিয়াম। এর আগে আমরা যেই নিট প্রিমিয়াম করছি সেটা হচ্ছে যে ক্ষতিপূরণ প্রদান করার পরে বিমাকারী প্রতিষ্ঠানের মুনাফা হতে শুরু করে তার যেই খরচ, ওই খরচ সম্পর্কিত আর কোনো ধরনের খরচ যে জন্য কোনো অ্যামাউন্ট বিদ্যমান থাকে না নিট প্রিমিয়ামের ক্ষেত্রে। কিন্তু মোট প্রিমিয়ামের ক্ষেত্রে বলা হচ্ছে প্রিমিয়ামের পরিমাণ নির্ধারণে যখন বিমা দাবির সঙ্গে বিমা প্রতিষ্ঠানের সম্ভাব্য বিভিন্ন ধরনের ব্যয়, যেমন ডাক্তারি পরীক্ষার ফিস, স্টাম্প খরচ, প্রতিনিধির কমিশন, নবায়ন কমিশন, অফিস ও ব্যবস্থাপনা সংক্রান্ত খরচ ইত্যাদি, এবং সেই সাথে আরও একটা বিষয়, সেই সাথে বিমাকারী প্রতিষ্ঠান যে মুনাফা প্রত্যাশা করে সেই মুনাফা যোগ করা হয়, তখন সেই ধার্যকৃত প্রিমিয়ামকে মোট প্রিমিয়াম বলা হয়। দ্যাট মিনস এই প্রিমিয়ামের মধ্যে এই প্রিমিয়ামটি এমনভাবে ধার্য করা হয় যেখানে বিমাকারী প্রতিষ্ঠান বিমা গ্রহীতাকে তার ক্ষতিপূরণ প্রদানের পরও বিমাকারী প্রতিষ্ঠানের অন্যান্য ব্যয়ের সাথে সাথেও তার মুনাফাটি সংযোজিত থাকে, তখন আমরা সেটাকে মোট প্রিমিয়াম বলবো। এবার চলে আসি আমার প্রিয় ছাত্রছাত্রীরা 11.12 নম্বর পয়েন্ট, যেটাতে আমরা বোনাস নিয়ে আলোচনা করছিলাম। বোনাসের বিষয়টি হচ্ছে কোনো বিমা কোম্পানি তার মূলধনী লাভ হতে যে অতিরিক্ত পাওনা বিমা গ্রহীতাদের প্রদান করে তাকে বোনাস বলা হচ্ছে। দ্যাট মিনস হচ্ছে প্রত্যেকটি বিমা কোম্পানি কিন্তু একটি নির্দিষ্ট সময় পর পর অথবা প্রতি বছরের পরে একটি নির্দিষ্ট পরিমাণ প্রফিট হয়, ওই প্রফিট শেয়ারিং কিন্তু প্রদান করার যে বিষয়টি, অর্থাৎ বিমা গ্রহীতাদের প্রফিটের একটি নির্দিষ্ট অংশ বোনাস হিসেবে প্রদান করার যে ট্রেন্ড, ওই ট্রেন্ডটাকে বলা হচ্ছে এখানে, ওই অ্যামাউন্টটাকে বলা হচ্ছে এখানে বোনাস। তবে সবাইকে, সব বিমা গ্রহীতাদেরকে কিন্তু এই বোনাসের অংশীদার করা হয় না। বলা হচ্ছে যেই সকল বিমা গ্রহীতা মুনাফাযুক্ত বিমাপত্র গ্রহণ করে, দ্যাট মিনস হচ্ছে কিছু কিছু বিমাপত্র রয়েছে যে বিমাপত্রের বিপরীতে বিমা গ্রহীতা কোম্পানির মুনাফা গ্রহণ করার অধিকার লাভ করে, সেই ধরনের বিমাপত্রধারীদেরকেই শুধুমাত্র বিমাকারী প্রতিষ্ঠান মুনাফা অথবা বোনাস প্রদান করে থাকে। বলা হচ্ছে তাহলে মুনাফাবিহীন বিমাপত্রধারী এক ধরনের বিমাপত্র হতে পারে, আর একটা হচ্ছে মুনাফাযুক্ত বিমাপত্রধারী এক ধরনের বিমাপত্র হতে পারে। তাহলে মুনাফাবিহীন বিমাপত্রের চেয়েও মুনাফাযুক্ত বিমাপত্রধারীদেরকে বেশি পরিমাণ প্রিমিয়াম প্রদান করতে হবে, যেহেতু এই ধরনের বিমাপত্রের ক্ষেত্রে বিমা গ্রহীতা বোনাসের সুবিধাটি পেয়ে থাকে, সেই কারণে তাদেরকে একটু বেশি পরিমাণ প্রিমিয়াম প্রদানের একটি ট্রেন্ড এখানের মধ্যে পরিলক্ষিত হয়। এর পরের যে বিষয়টি আসছে সেটা হচ্ছে বার্ষিক বৃত্তি বা বৃত্তি ব্যবস্থা। চলে আসি এই বিষয়টি নিয়ে আসলে কি বলা হচ্ছে বিমা গ্রহীতা একেবারে বা কিস্তিতে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বিমা কোম্পানিকে প্রিমিয়াম প্রদানের পর থেকে বা নির্দিষ্ট মেয়াদের পর থেকে নির্দিষ্ট সময়কাল বা মৃত্যুকাল অবধি নির্দিষ্ট হারে ভাতা বা বৃত্তি লাভের যে ব্যবস্থা, তাই বার্ষিক বৃত্তি বা বৃত্তি ব্যবস্থা। বিষয়টাকে কি আমি যদি একটু সহজভাবে বলি, সেটা হচ্ছে তুমি আজ থেকে আগামী 10 বছর পর্যন্ত কিস্তি প্রদান করবা। তুমি বলতে এইখানের মধ্যে বিমা গ্রহীতাকে বোঝানো হচ্ছে। বিমা গ্রহীতা আজকে একটা বিমা করলো, আজ থেকে আগামী 10 বছরের জন্য বিমাটা করছে। এই 10 বছর পর্যন্ত বিমা গ্রহীতা বিমাকারীকে কিস্তি প্রদান করার পরে 10 বছর পর থেকে শুরু করে তোমার মৃত্যু পর্যন্ত, অর্থাৎ বিমা গ্রহীতার মৃত্যু পর্যন্ত বিমাকারী প্রতিষ্ঠান বিমা গ্রহীতাকে বা বিমা গ্রহীতার নমিনি অথবা মনোনীত কোনো ব্যক্তিকে একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বা প্রতি নির্দিষ্ট সময় পর পর কিস্তি আকারে তার মৃত্যু পর্যন্ত যেই অ্যামাউন্ট প্রদান করবে বা বৃত্তি প্রদান করবে, তাকে আমরা বার্ষিক বৃত্তি বা বৃত্তি ব্যবস্থা বলবো। দ্যাট মিনস হচ্ছে বিমা গ্রহীতা একটা নির্দিষ্ট পরিমাণ সময় পর্যন্ত ওই বিমাটা কন্টিনিউ করবে, এবং ওই সময়টা পার হওয়ার পরে বিমাকারী প্রতিষ্ঠান বিমা গ্রহীতা বা তার মনোনীত ব্যক্তিকে
তার মৃত্যু পর্যন্ত, দ্যাট মিনস হচ্ছে বিমা গ্রহীতার মৃত্যু পর্যন্ত যে বার্ষিক বৃত্তিটা প্রদান করবে তাকে এখানের মধ্যে বার্ষিক বৃত্তি অথবা বৃত্তি ব্যবস্থা বলা হচ্ছে। শেষ বয়সের অবলম্বন হিসেবে যারা বিমাকে প্রত্যাশা করে তারা সাধারণত এই ধরনের পলিসি গ্রহণ করে, কারণ হচ্ছে এই ধরনের পলিসির ক্ষেত্রে তুমি যখন স্ট্রং থাকবা তখন তুমি প্রিমিয়াম প্রদান করার মাধ্যমে তুমি লাস্ট বয়সে গিয়ে বিমাকারী প্রতিষ্ঠান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ বৃত্তি আশা করতে পারো তোমার মৃত্যু পর্যন্ত। এরপর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সমর্পণ মূল্য বা সারেন্ডার ভ্যালু। এটা হচ্ছে তুমি 10 বছরের জন্য বিমা করার পরেও যখন তুমি হয়তোবা 4 বছর প্রিমিয়াম প্রদান করার পরে তোমার আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে তুমি আর প্রিমিয়ামটি প্রদান করতে পারছো না, তখন তুমি তোমার বিমাকারী প্রতিষ্ঠানের কাছে আত্মসমর্পণ করলা, যে তুমি তোমার সকল সমস্যা খুলে বললা যে আমি 4 বছর ধরে কন্টিনিউ করছি প্রিমিয়ামটি, কিন্তু বাকি আরও 6 বছর রয়েছে, কিন্তু আমার আর্থিক হঠাৎ করে খুব খারাপ অবস্থার কারণে আমি আর প্রিমিয়ামটি কন্টিনিউ করতে পারছি না। এটা হচ্ছে সমর্পণ করা নিজেকে। ঠিক সেই ক্ষেত্রে বিমাকারী প্রতিষ্ঠান তোমাকে যখন তুমি যে পরিমাণ প্রিমিয়ামটি প্রদান করেছো তার একটি নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট অ্যামাউন্ট তোমাকে ব্যাক করবে, যেহেতু তুমি আর দিতে পারছো না, কিন্তু ফুল না দিলেও তোমাকে একটা নির্দিষ্ট পরিমাণ মূল্য হয়তো বা ব্যাক করবে, সেটাকে বলা হচ্ছে এখানের মধ্যে সমর্পণ মূল্য অথবা সারেন্ডার ভ্যালু। এরপরে চলে আসি আমরা মৃত্যু হার পুঁজি। মৃত্যু হার পুঁজিতে আসলে কি বোঝাচ্ছে একটু দেখি। বলা হচ্ছে অতীত পরিসংখ্যান ও অভিজ্ঞতার আলোকে নির্দিষ্ট বয়সসীমার প্রতি হাজারে, একটু ভালো করে খেয়াল করবে এইখানের মধ্যে এই ওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে প্রতি হাজারে, প্রতি শতে না, প্রতি হাজারে সম্ভাব্য মৃত ব্যক্তির সংজ্ঞা সম্বলিত সারণীকে মৃত্যুহার পুঁজি বলা হয়। দ্যাট মিনস হচ্ছে এইখানের মধ্যে মৃত্যুহার পুঁজি বলতে বোঝাচ্ছে প্রতি হাজারে, দ্যাট মিনস হচ্ছে 1000 জীবিত ব্যক্তির মধ্যে প্রতি বছরে কতজন ব্যক্তি মারা যাচ্ছে তার যে একটা হার, সেটাকে এখানে মৃত্যু হার পুঁজি বলছে। দ্যাট মিনস 1000 জীবিত ব্যক্তির মধ্যে, একটা অঞ্চলে 1000 জীবিত ব্যক্তির মধ্যে প্রতি বছরে কতজন ব্যক্তি মারা যাচ্ছে সেই যে হার, সেটাকেই বলা হচ্ছে মৃত্যু হার পুঁজি। এটি নির্দিষ্ট বয়সের লোকদের হাজার প্রতি মৃত্যু হার তালিকা। এইখানের মধ্যে একটা সূত্র ইউজ করা হচ্ছে, বলা হচ্ছে মৃত্যু হার ইকুয়ালস টু, উপরে হচ্ছে বছরে মোট মৃত ব্যক্তির সংখ্যা, নিচে হচ্ছে বছরের শুরুতে জীবিত ব্যক্তির সংখ্যা ইন্টু 100। দ্যাট মিনস হচ্ছে ওই বছরে মোট একটি নির্দিষ্ট জীবিত ব্যক্তির মধ্যে একটি কতজন ব্যক্তি মারা গেল বা প্রতি হাজারে কতজন ব্যক্তি মারা গেল, এই যে হারটি, সেটাকে এখানে মৃত্যু হার পুঁজি বলা হচ্ছে। এতে একটি বিমাকারী প্রতিষ্ঠান ওই অঞ্চলের ব্যক্তিদের মৃত্যুর হারটা নির্ণয় করে সে ওই ঝুঁকিটা গ্রহণ করতে পারে। পুনর্বীমা বলতে কি বোঝায় এই জিনিসটা নিয়ে আরো একটু আলোচনা করছি। পুনর্বীমা হচ্ছে কোনো বীমা গ্রহীতা যখন একটি বিরাট অঙ্কের সম্পত্তি, কোনো বীমা বা জীবনের যেই বীমা, সেটি যখন কোনো বীমাকারী প্রতিষ্ঠানের কাছে বীমা করতে যায়, তখন ওই বীমাকারী প্রতিষ্ঠান বীমা নেওয়ার পরে বা বীমা সম্পাদন করার পরে যখন ভাবে যে এই বিশাল অ্যামাউন্টের বীমাটি কোনো কারণে যদি তাকে পরিশোধ করতে হয়, তখন ওই বীমাকারী প্রতিষ্ঠানের জন্য এটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, তখন ওই বীমাকারী প্রতিষ্ঠান অন্য আরেকটি বীমাকারীর সাথে আবার এই বীমার অংশটি শেয়ার করে, তখন সেটাকে আমরা পুনর্বীমা বলবো। বলা হচ্ছে বীমাকারী বা বীমা কোম্পানি তার গৃহীত ঝুঁকির অংশ, সে যে ঝুঁকিটা গ্রহণ করছে সেই ঝুঁকির অংশ বিশেষ চুক্তির মাধ্যমে অন্য কোনো বীমা কোম্পানির উপর ন্যস্ত করলে তাকে পুনর্বীমা বলা হয়। দ্যাট মিনস এখানে বীমা গ্রহীতার সাথে কিন্তু ওই দুই বীমা কোম্পানির কোনো সম্পর্ক থাকে না, বীমা গ্রহীতার সাথে শুধুমাত্র প্রথম বীমা কোম্পানির সাথে সম্পর্ক থাকে। আর প্রথম বীমা কোম্পানি কি করে, অন্য বীমা কোম্পানির সাথে আবার ওটা শেয়ার করে বীমা করে, তখন সেটাকে আমরা পুনর্বীমা বলবো। দ্যাট মিনস হচ্ছে একটি বীমা কোম্পানি যখন একটি সম্পত্তি অন্য কোনো বীমা কোম্পানির সাথে বীমা করবে, তখন সেটাকে পুনর্বীমা বলা হচ্ছে। আর লাস্ট যে টপিকটি সেটা হচ্ছে দ্বৈত বীমা। বলা হচ্ছে কোনো একক বিষয়বস্তু একাধিক বীমা কোম্পানির নিকট বীমা করা হলে তখন তাকে দ্বৈত বীমা বলে। দ্যাট মিনস হচ্ছে একজন বীমা গ্রহীতা যখন একটি সম্পত্তি দুটি কোম্পানির কাছে বীমা করে, দ্যাট মিনস আমার কাছে একটা 10 লক্ষ টাকার সম্পত্তি আছে, আমি 5 লক্ষ টাকা বীমা ক কোম্পানির সাথে এবং 5 লক্ষ টাকার বীমা খ কোম্পানির সাথে করলাম, তখন সেটাকে আমরা দ্বৈত বীমা বলবো। সো প্রিয় স্টুডেন্টসরা, অনেক বেশি ধন্যবাদ তোমাদেরকে ক্লাসটি
মনোযোগ সহকারে করার জন্য। কোনো টপিকে যদি প্রবলেম থাকে আমাকে অবশ্যই মেসেঞ্জারে জানাবা, আমি তোমাদেরকে